গত রজনীতে আমরা কি লীলা আস্বাদন করেছি? কে বলবে কি লীলা আস্বাদন করেছি গত রজনীতে? রাস, তাই তো? রাসে কি করেছে? সারা রাত্রি নৃত্য গীত করেছে, তাই তো? আমার আবার কিন্তু নৃত্য গীত করেছে, বড় পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এবার আগে তো খাবো, তাই আজকে আমরা যে লীলা আস্বাদন করবো রাধামাটিতে কুঞ্জপর্ণ লীলা। অনেকে বলেন কুঞ্জভঙ্গ। হ্যাঁ মায়েরা, যে কুঞ্জে আমার রাধামাটিতে শয়নে আছে সে কুঞ্জকে আমরা ভাঙতে পারি? আমাদের ভাঙার অধিকার আছে, আমাদের ভাঙার অধিকার। আমরা বলতে পারি আমার রাধামাটিতে কেমন ভাবে শয়ন আছে সে বর্ণনাটুকু করতে পারি। কোন কুঞ্জ ভাঙা যায় গো? যেটা অর্থ দিয়ে তৈরি করা হয়, বাড়ি তৈরি করেছি, সেই বাড়িতে ভাঙাও যায় আবার করাও যায়। কিন্তু আমার রাধামাটিতে শয়ন আছে সেই কুঞ্জ আমরা ভাঙতে পারবো না, আমাদের কোনো ভাঙার কোনো অধিকার নেই। তাই আজকে আমাদের লীলার বিষয়বস্তু কুঞ্জপর্ণ লীলা। তাই আজ বৃন্দাবনে সকলে ভাবছে আমার রাধাগোবিন্দ তো শয়ন আছে, তাহলে তো জাগাতে হবে। তাই সকলে মিলে আমরা রাধাগোবিন্দকে জাগাবো। একটু মহামন্ত্রের নাম করি, তারপর আমরা রাধাগোবিন্দকে জাগাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
তাই কি বলছি জানো, আজ বৃন্দাবনের সবাইটা কেমন হয়েছে গো? বালক বলে ছোট বালকের সঙ্গে তুলনা করা হয়েছে। বলছে ওরে অরুণ, তুই কি আজ ছোট্ট বালকের মতো হয়ে গেছিস? তুই যদি আজ উদিত না হতিস তাহলে আমার
জায়গা তাই বলে তুই ছোট্ট বালকের ন্যায় হয়ে গিয়েছিস আর এখন তুই এরকম কাজ করেছিস কোন দিন জানিস যেদিন রাবণ লক্ষ্মণকে শক্তি সেল বান মেরেছিল আমরা সকলে জানি যেদিন লক্ষ্মণকে শক্তি সেল বান মারলো লক্ষ্মণ অচৈতন্য হয়ে পড়ে গেল হনুমান তখন কাঁধে করে নিয়ে এসেছিল প্রভু রামচন্দ্রের কাছে প্রভু রামচন্দ্র বললে ভাই ভাই তুই আমার সাথে কেন এলি তুই কেন এলি ভাই আমি বাড়ি গিয়ে মাকে কি বলবো আমি কি উত্তর দেবো ভাই ওর ভাই তুই লাখো কথা হয়ে পড়েছে ওর ভাই তোকে যদি বাড়ি থেকে আমি যেতে পারি আমি মাকে কি উত্তর দেবো ভাই লক্ষ্মণের দিকে ডাকতে হবে প্রভু রামচন্দ্র চিন্তা করছে হনুমান তখন বললে প্রভু লক্ষ্মণকে শক্তিশালী দান করেছে একমাত্র বাঁচানোর উপায় বললেন জাম্ববান কি বললেন সুশেষ বৈদ্যকে আনতে হবে সুশেষ বৈদ্য কোথায় থাকে লঙ্কাপুরীতে কে যাবে হনুমান ক্ষুদ্র রূপ ধারণ করে সেই সুশেষ বৈদ্যকে নিয়ে সুশেষ বৈদ্য বলতে সরকার লক্ষ্মণকে বাঁচানো খুব সহজ একটা কাজ করতে হবে বর্তমানে পর্বত থেকে বিশাল অংশে যোগীকে আনতে হবে তখন বলছে কি যাবে আমরা হনুমান তখন প্রভু রামচন্দ্রকে বলছে প্রভু কেন প্রভু আমি যাব আপনি আমার আদেশ করুন আমি যাব সে বিশাল অংশে যোগীকে আনতে প্রভু রামচন্দ্র হনুমানকে আদেশ দিলেন যেই না আদেশ দিয়েছে হনুমান কি করলো গো এক লাফে জয় শ্রীরাম বলে চলে গেল
হনুমান গন্ধমাদন পর্বতে গিয়ে হাজির হয়েছে। গন্ধমাদন পর্বতে গিয়ে সে বিশালাক্ষী জোরে করে বিশালাক্ষী খুঁজে পাচ্ছে না। দেখুন অনেকে বাড়িতে চিত্রপটে দেখা যায়, বুঝতে পারে না কি করেছে, গোটা পর্বতটা হাতে করে তুলে নিয়ে চলে আসছে না, চিত্রপটে দেখুন না দেখতে পাওয়া যায়। গোটা পর্বতটাকে নিয়ে চলে আসছে, যেই না আসতে আসছে আর এদিকে বাবা সুশান্ত তো বলে দিয়েছিল তাই আমি বলবো মনে হয় সুশান্ত তো বলে দিয়েছিল যে সন্ধ্যের আগে তোমাকে ভিড়তে হবে, রাতে রাতে নিয়ে আসতে হবে, যদি সকাল হয়ে যায় তাহলে অসুখের কাজে লাগবে। এবার হনুমান যেই না আসছে আস্তে আস্তে দিয়ে দেখছি সকাল সূর্যদেবের উদয়। সূর্যদেব তখন বলছে হ্যাঁ গো তুমি কে? হনুমান তখন বলে তুমি কে, তোমার নাম কি? বলছে আমার নাম ভানু। ও তোমার নাম ভানু, আর তোমার নাম? আমার নাম ভানু। ভানু আর ভানু তাহলে দুজনই নামের বেশ ভালো মিল আছে তাই না? নাম নামে মিল তাহলে কি থাকবো? বন্ধু। বাবা বন্ধুত্ব করতে গেলে কোথায় যেতে হয়? বাড়িতে বাড়িতে হয় না, রেস্টুরেন্টে যেতে হয়, বোলপুরে যেতে হয়, সই পাঠাতে গেলে বন্ধু বান্ধব পাঠাতে গেলে তাই না? হনুমান বলছে তোমার আমার নামে যখন মেয়ে আছে এসো না দুজনে বন্ধু পাঠায়। হনুমান কি বলছে গো? হনুমান বলছে এসো কোলাকুলি করি গো, কোলাকুলি করি গো, কোলাকুলি করি গো, কোলাকুলি করি গো। যতক্ষণ না লাভ ঘটে জীবন ফিরে পাচ্ছে ততক্ষণ থেকে ছাড়বে। এবার হনুমান সেই বিশালক্ষী জয়গুলি নিয়ে গিয়েছে সুশের বৈদ্যর কাছে, লক্ষ্য জীবন ফিরে পেল। তাই বলছে অরুণ তুই একই কাজ আজকেও করতে যাচ্ছিস, আবার তুই উদয় হয়ে উঠতে যাচ্ছিস। তুই যদি উদয় না হতিস তাহলে আমার আধা ঘড়ি করে জানতে হবে। তাই কি বলছি জানো? কি জানি সজনী রজনী ঘোর আর ঘুঘু ভাড়া বসন্ত কি জানি সজনী রজনী এই সত্যি দেখ দেখ আমাদের রাধা গোবিন্দ এখন ঘুমিয়ে আছে।
তাহলে গোপনে লোকে কলঙ্কিনী বলবে। তাই আমার আরো কিছু কিন্তু জানাতে হবে। এদিকে পদপাত শেখর দাস কি হয়েছিল, শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া চোর হয়ে সাধুর মতো রয়েছে সজিয়া। চোর হয়ে সাধু পালালো রে সুখিয়া চোর হয়ে সাধুর মতো রয়েছে সজিয়া। চোর হয়ে সাধু পালালো রে সুখিয়া কবে হলে রে বলে চোরি হয়ে সাধু চোরি হয়ে ওরে রাই কানো সম্ভবে চোর হয়ে সাধু সেজেছে তাই গোবিন্দকার বলছে তুমি চোর হয়ে সাধু হবে না। কেন বাবা? চোর বললে সাধু হয় না? বলছে হ্যাঁ, চোরও সাধু হয় যদি সৎ মানুষের সঙ্গ করা যায়। চোরও সাধু হয়ে যায়। একদিন এক গোপনের রূপা গোবরের মধ্যে থাকে গোবর আস্বাদন করে। গোবর আস্বাদন করে একদিন এক ভুবনের সাথে তার বন্ধুত্ব হল। সে ভুবনের বন্ধু, তুমি তো গোবরের মধ্যেই থাকো, গোবর রস আস্বাদন করো। তা আজকে তুমি আমার সাথে যাবে? বলছি কোথায়? না মধু পান করতে। বলছি হ্যাঁ যাবো। এবার সে গোবরের পোকা ভুবনের সাথে চলে গেল কোথায়? মধু পান করতে। খুলে গেল। সেইখানে গিয়ে মধু পান করছে। মধু পান করতে করতে গোবরের পোকা বুঝে গিয়েছে যে পানি করতে হবে। ভ্রমণ বলছে গোবরের পোকাকে বলছে বন্ধু কেমন লাগছে? বলছে বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? তোমার মুখের ভিতরে দেখে যে না হা করেছে দেখছে গোবর ভালোছে। বন্ধু তুমি মুখটা পরিষ্কার করো, তবেই না তুমি স্বাদটা বুঝতে পারবে। গোবরের পোকাটা বললো মুখটা পরিষ্কার করে মধু পান করতে হবে। ভ্রমণ মাঝে মধু এবার তুমি স্বাদ পাচ্ছ? বলছে হ্যাঁ খুব ভালো লাগছে। এভাবে পান করতে করতে বাড়ি ফেরার কথা ভুলেই গিয়েছে। যেটা ভুলে গিয়েছে এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, ফুলটা কিন্তু মুদিত হয়ে গিয়েছে।
সেই ফুলটাকে তুলে নিয়ে যে ফুলটার মধ্যে সে গোবরের পোকাটা ঢুকেছিল। এবার রাবণ কি করেছে, সেই গোবরের পোকাটা যে ফুল ছিল সেই ফুলটা চন্দন মাখিয়ে আমার গোবিন্দের চরণে দিয়ে দিয়েছে। গোবিন্দায় নমঃ। গোবিন্দায় নমঃ। এবার গোবিন্দ চরণ পেয়ে গেল। তাহলে দেখুন সেই গোবরের পোকাটা গোবরের সাথে বন্ধু করলো, সে তো গোবরের মধ্যেই ছিল, গোবরের মধ্যেই ছিল সে ভগবানের চরণ লাভ করলো। তাহলে আমরাও তো পারি সৎসঙ্গ করতে, সৎসঙ্গ করে ভগবানের চরণ আশ্রয় করতে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। এবার সখীরা বলছে, এই সখী দেখ, এতটা বেলা হয়েছে, আমার আর গোবিন্দ এখনো শয়ন আছে। তাহলে তো আমাদের রাধারানীকে জাগাতে হবে। রাধারানী বিনোদিনীর উপরে বাস করে। রাধারানীকে যদি না জাগাই, গোকুলে যদি অলৌকিক জীবন সুখীরা বলছে, আমরা কেমন করে জাগাবো বল? আমাদের কি জাগানো সম্ভব? আমার রাধারানী সারা রাত্রি নৃত্য গীত করে ঘুমিয়ে পড়েছে। আমরা কেমন করে জাগাবো? একে অপরের সবাই কেউ জানে না। অষ্টসখীর মধ্যে ললিতা বিশাখা ছিল খুব অপর। বিশাখা ললিতার মধ্যে ললিতা শোন না, সবাইকে জানাবো বললে তো হঠাৎ করে জানাবো পারে না। শোন, আমি দেখি কেমন ভাবে শয়নে আছে, তারপর তুই জানা। ললিতা গিয়ে কি দেখছে জানো? দরজার মধ্যে একটু ফাঁক ছিল, সেই ফাঁকের মধ্যে ললিতা দর্শন করছে। কি দেখছে? রাধারানী তো গোকুলে শয়নে আছে। কি দেখছে জানো? ও অধরে
ললিতা বলছে ও মা, হ্যাঁ রে, তুই কি দেখলি? আমার রাধা গোবিন্দ এমন করে সাজা রয়েছে। বলছে হ্যাঁ রে, আমি তো তাই তো দেখলাম। শোন শোন, আমি আমি একবার দেখেছি কেমন করে সাজা রয়েছে। বলছে যা, তাহলে তুই দেখাই কেমন কেমন ভাবে সাজা রয়েছে। বিশাখা বলছে আমি কি দেখছি জানিস? বলে, কুণ্ডলা তুঙ্গবিতা বলছে আমি কি দেখছি জানিস? রাধারানী আমার চুলটা বেনালি করেছে। আগেকার মায়েরা দেখবেন শেষ পর্যন্ত পুরোটাই বেনালি করতো। আমি সারাক্ষণ রাতে ঘুরে যাই দেখবো বাস সাপের ফোনের মতন লাইট আছে। হবে ছোট করে ফেলেছে, কি করে হবে? তাই তাই। এবার রাধারানী আমার সারা রাত নৃত্য গীত করেছে, চুলটা ওলট পালট হয়ে গিয়েছে। রাধারানী আমার গোবিন্দের কাছে শয়ন আছে। গোবিন্দ মাথায় কি থাকে গো? ময়ূরের পাখা, তাই তো? তাই তুঙ্গবিতা বলছে আমি কি দেখছি জানিস? যেন ময়ূরে কোলে সাপ নাচিছে। এরকম দৃশ্য দেখে কেউ কি ঘুম ভাঙাতে পারে? সখীরা বলছে এই কাজ তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা পারবো না, আমরা রাধারানীকে জানাতে পারবো না। এই সখী এমন রূপ দর্শন করে আমরা কি পারি? সেই সখী আমরা বরং এক কাজ করি,
সুখ পাখিকে বলে দেখি, সুখ আর শাড়িকে বলে দেখি, তারা যদি আমার আগামী দিল্লিতে জানাতে পারে। তখন সুখ পাখি আর শাড়িকে বলছে, সখীরা, ও সুখ, তোমরা আমার আগামী দিল্লিতে জানিয়ে দাও। আমার আগামীদিন যে কুঞ্জে সায়নে আছে সেই কুঞ্জের ওপরই ছিল এক গাছে সুখ শাড়ি, দুজনেই বসেছিল। সুখ শাড়ি বলছে না, এ কাজ আমরা করতে পারবো না, এই মহৎ কাজ আমাদের পক্ষে সম্ভব নয়। তখন সুখ আর শাড়ি বলছে, আমাদের দ্বারা তো সম্ভব নয়, আমরা এই কাজ পারবো না করতে। সুখ হচ্ছে আমার গোবিন্দের পোশাক, আর শাড়ি হচ্ছে আমার রাধারানীর পোশাক। শাড়ি বলছে আমার রাধারানীকে জানাতে পারবো না, সুখ বলছে আমি আমার গোবিন্দকে জানাতে পারবো না। এই নিয়ে দুজনে দ্বন্দ্ব লেগে গিয়েছিল। একটা কাজ করি, আমরা পবন দেখতে বলে দেখি, পবন দেখতে কি জানাতে পারে? পবন দেখতে কি বলেন গো? পবনে দ্রুত গতিতে ঝড় বয়ে এলো। যেই না কুঞ্জের ভিতরে প্রবেশ করেছে, ভিতরে কি কি দেখছে? আমার রাধা গোবিন্দ সায়ন আছে। পবনে দেখছি কাজটা আমার পক্ষে করা সম্ভব নয়। কেন ভাইরা, আপনারা তো চিৎকার করছেন কেন? এখন আমরা যদি চিৎকার করে তাহলে তো আমার হৃদয় ভেঙে উঠবে, আমিও প্ল্যান করতে পারবো না। মানে কি হয়েছে বলুন তো? বাড়িতে গল্প টল্প হয় না, এখানে সে সব একত্র হয়েছে, যত কথাই খালি হচ্ছে। আবার হয়তো কারো ব্যাগ এসেছে, কাছে বসে গল্প করা, সব কিছু এই ব্যাগে হবে আর কি। যাই হোক না, সব গল্প এই হচ্ছে, ব্যাগ কেমন আছো, কাউকে এনে না পেলে সংসার কথাবার্তা, তাই না? যাই হোক, গল্প করার সময় অনেক কথা, আমি তো থাকবো না। গোবিন্দ নদী গত বছরে মারা, এবছর হয়তো দেখেছি তাই এসেছি, সামনের বছর নাও থাকতে পারে। যতক্ষণ এখানে বসে আসে ভগবানের নাম স্মরণ করি, বাড়ির কাজ তো আছে। যাই হোক, এই লীলার মধ্যে একটু বলবো, আমি যদি বললাম আমিও গান করতে পারবো না। যত বড় কীর্তনিয়া হোক, শ্রোতা যদি ভালো না হয়, কীর্তনিয়া গান করতে পারবো না। শ্রোতা যদি কীর্তনিয়ারা গান করে, হৃদয় মোর হরি বল হরি বল। তাই কি বলছে প্রবন্ধে, বলছে না না আমি আমার আগামীদিকে জানাতে পারবো। প্রবন্ধে যেই না মৃদুলিনী কথা আসতে এসেছে, রাধা গোবিন্দ আমার আরো ঘুমিয়ে গেছে। দেখবেন না ভোরবেলা থেকে মৃদু মৃদু বাতাস হয়, তাই না? আর আমাদের ঘুমটা কিন্তু ভোরের দিকে বেশি হয়, তাই না? আরো বেশি করে ঘুমিয়ে পড়ি। তেমনি আমার আগামীটাও কিন্তু
পাগল হয়ে গেছে পাগল না এই কাজ তো আমরা করতে সম্ভব না। তখন তো কোনো আসে না তো না পাগলদের ফিরে চলে গেল এদিকে শাড়ি শুকতে বলছে সুখ শুনো না তুমি আমার আগামী তুমি জাগিয়ে দাও এদিকে নিশে আগত কোম্পানি লোকে যদি দেখে অলঙ্কে কি বলবে তোমরা কি একটু জাগিয়ে দাও সুখ বলছে না না, আমি জাগাতে পারবো না। এই নিয়ে সুখ আর শাড়ি দুজনে দ্বন্দ্ব লেগেছে সুখ কি বলছে জানো সুখ শাড়িতে দুজনে দ্বন্দ্ব লেগেছে